উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আজকে এই শ্রম ভবনের সামনে আমরা যখন বকেয়া বেতন ভাতার দাবিতে যখন 4 দিন ধরে আমাদের শ্রমিক ভাই বোনেরা আন্দোলন করছে, তখন সারা দেশের মানুষ এক ধরনের উৎসব আমেজের মধ্যে চলে গেছে। একদিকে চলছে শপিং মলে কেনাকাটা, মানুষের বাড়ি যাওয়ার তৎপরতা, আর অন্যদিকে বাংলাদেশের শ্রমিক অঞ্চলগুলোতে রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে এক বেতন এবং বোনাস পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা। মানে এরকম একটা পরিস্থিতি যে বোনাস তো পরের কথা, 3 মাস 4 মাস এমনকি 14 মাস ধরে বেতন পায় না, এরকম ঘটনাও আছে। স্টাইল ক্রপস গার্মেন্টসের কথা জানেন যে স্টাইল ক্রপসের শ্রমিকরা 14 মাস ধরে বেতন পায় না। তারা আন্দোলন করতে গিয়ে এখানে একজন অকাল মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। টিএনজেড অ্যাপারেল শুধু না, রোয়ার গার্মেন্টস এরকম ঢাকাতে এবং চট্টগ্রামে শ্রমিক অঞ্চলগুলোতে প্রায় প্রতিদিনই আমরা দেখছি এরকম বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে। এখন এই যে পরিস্থিতি কিন্তু নতুন না, আমরা এর আগেও দেখেছি। গত দীর্ঘ যে স্বৈর শাসন বাংলাদেশ পার হয়ে এসেছে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বৈর শাসনের অবসান ঘটেছে, সেই স্বৈর শাসনের সময় আমরা দেখেছি যে বকেয়া বেতনের দাবিতে ঈদ আসা বোঝা যায়। শ্রমিকদের ঈদ আসা আমরা বুঝতাম হচ্ছে রাস্তায় বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে দিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে স্বৈর শাসনের অবসানের পরে সেই বাস্তবতাটা অন্তত পাল্টাবে। সেখানে হচ্ছে আমরা অনেক ধরনের কথা শুনি, অনেক ধরনের সংস্কারের কথা শুনছি, দায় ও দরদের কথা শুনছি। আমরা সেজন্য আমাদের শ্রমিকরা আমরা সকলেই আশা করেছিলাম যে অন্তত শ্রমিকের যে ন্যায্য পাওনা, শ্রমিকের যে মজুরি, সারা বছর কাজ করবে শ্রমিক, কিন্তু বোনাস দেওয়ার সময় শ্রমিককে রাস্তায় আসতে হবে। এটা যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছিল। এরকম স্বাভাবিকতার অবসান ঘটবে এই প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের মতোই, আগের সেই বন্দোবস্তের মতোই আবারও শ্রমিকদেরকে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নেমে অনেকেই বলেন যে শ্রমিকরা কেন রাস্তায় নামে, শ্রমিকরা কেন আন্দোলন করতে আসে, শ্রমিকরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে। ভাই, আপনারা কি জানেন শ্রমিকরা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনই করছেন? এই যে আমাদের সামনে শ্রমিকরা বসে আছেন, তারা কিন্তু 3 মাস ধরে যারা মজুরি পান না, তারা কিন্তু প্রথম থেকে কারখানায় আন্দোলন করেছেন। তারপর তারা গিয়েছেন মালিকদের ভবনের সামনে আন্দোলন করেছেন, উত্তরা বিজিএমই ভবনের সামনে কোনো সুরাহা হয় নাই। তারপরে শ্রম ভবনে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকে তাদেরকে তারিখ দেওয়া হয়েছে, 20 তারিখের মধ্যে তাদের জানুয়ারি মাসের মজুরি দেওয়া হবে। সেই তারিখ দিয়ে শ্রমিকদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে। 19 তারিখ পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে। সেই কাজের মালামাল রপ্তানি করা হয়েছে। সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো, তখন কাউকেই পাওয়া যায় না। মালিকরা নাই, শ্রম ভবনের লোকরা নাই, কর্মকর্তারা নাই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন। এখানে এসেও কারো সাড়া পাচ্ছেন না। শ্রমিকরা রাস্তায় যাবেন না তো কি করবেন? শ্রমিকদের সামনে এরকম শ্রমিকদেরকে কোনো ধরনের নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানের কোনো রাস্তা খোলা না রেখে শ্রমিকদেরকে বাধ্য করা হয় রাস্তায় নামতে। তারপর আবার অপবাদ দেওয়া হয়, পুলিশ দিয়ে নির্মম নিপীড়ন করা হয়, যার দৃষ্টান্ত আমরা দেখেছি গতকালকে। তা আমরা আরেকটা জিনিস বলতে চাই যে আপনি দেখেন যে গতকালকে যখন আন্দোলন হলো এবং হচ্ছে যে শ্রমিকের অত্যাচার নির্যাতনের পরে, তারপরে এসে শ্রম উপদেষ্টা বলছেন যে 12 জন মালিককে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা এমনভাবে বলছেন যে এটা করে তারা সব উদ্ধার করে ফেলেছেন। আপনারা এটার চালিয়াতিটা খেয়াল করেন যে ধরেন এই যে টিএনজেড এর মালিক, আমরা শুনছি টিএনজেড এর মালিক দেশেই নাই, টিএনজেড এর মালিক জার্মানিতে, টিএনজেড এর মালিক অলরেডি দেশ ছেড়ে চলে গেছে। তাহলে যে মালিকরা অলরেডি দেশ ছেড়ে চলে গেছে, তাদের দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে কি অর্জন করবেন আপনারা? এটা হচ্ছে
পরিষ্কার প্রতারণা। এটা হচ্ছে এক ধরনের দেখানো যে হ্যাঁ আমরা তো অনেক কঠোর ব্যবস্থা নিচ্ছি। আপনারা যদি কঠোর ব্যবস্থা নিতেন তাহলে আমরা দেখতাম যে হচ্ছে এই মালিকদের তো এই মালিক বিদেশে থাকতে পারে কিন্তু মালিকের সম্পদ কিন্তু দেশে আছে, তাদের কারখানা আছে, যন্ত্রপাতি আছে, তাদের গাড়ি বাড়ি সবকিছু কিন্তু এখানে আছে। শুধু তাই না, মালিকের যে স্থানীয় ব্যবস্থাপক তারাও আছে দেশে। আপনারা যদি আন্তরিক হতেন তাহলে 25 তারিখ না, অনেক আগেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হতো। আমরা কিন্তু দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিচ্ছেন যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে। আন্দোলনে উস্কানি দিচ্ছে তো মালিকরা মজুরি না দিয়ে আন্দোলনে উস্কানি দিচ্ছে। তাহলে আপনারা মালিকদেরকে গ্রেপ্তার করুন। মালিকদেরকে গ্রেপ্তার না করে, মালিকদেরকে বিচার না করে, তাদেরকে দায় মুক্তি দিয়ে আপনারা এখানে হচ্ছে লোক দেখানো তামাশা করছেন। তা আমরা মনে করি যে এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি চলতে পারে না। এই একটা হচ্ছে যে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, আরেকটা হচ্ছে দেখেন $32 বিলিয়ন, প্রায় 4,30,000 কোটি টাকার একটা রপ্তানির বাজার এই গার্মেন্টস শিল্প। এই শিল্পের মালিকদের একটা অদ্ভুত একটা জিনিস দেখেন যে এই শিল্প থেকে 4,32,000 কোটি টাকা অর্জন হয়, সেই শিল্প মালিকদের 1,000 কোটি টাকার কি কোনো ফান্ড নাই যাতে জরুরি অবস্থা হলে মালিকরা চাঁদা দিয়ে একটা ফান্ড তৈরি করবে। সেই জরুরি অবস্থা হলে কোনো মালিকের যদি আসলেই কোনো সমস্যা হয় তাহলে সেই ফান্ড থেকে মালিকরা বিনা সুদে যেন ঋণ নিয়ে হলেও শ্রমিকদেরকে বেতন ভাতা দিতে পারে। 54 বছর হয়ে গেছে একটা দেশ, গার্মেন্ট শিল্প অনেক ম্যাচিউরড হয়েছে, হাজার কোটি টাকা আয় করছে মালিকরা, তাহলে সামান্য টাকা চাঁদা দিয়ে একটা রিভলভিং ফান্ড কেন তারা করতে পারেন না, যেই ফান্ড ব্যবহার করে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সরকার যদি আন্তরিক হতো আমরা শুরুতেই দেখতাম যে শ্রমিকদেরকে গুলি চালানোর বদলে, শ্রমিকদের উপরে হামলা করার বদলে এই হচ্ছে মালিকদেরকে নিয়ে বসত, মালিকদেরকে বাধ্য করত এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু আমরা সেরকম কোনো তৎপরতা দেখছি না। তা আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা যেটা বলেছেন যে আগামীকালকে 27 তারিখের মধ্যে সমস্ত বকেয়া মজুরি পাওনা পরিশোধ করা হবে, সেই কথা যেন থাকে, এবং সেই পাওনা যদি পরিশোধ করা না হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। এবং এর জন্যে আমাদের যে যা করা লাগে আমরা কিন্তু তা করে আদায় করে ছাড়বো। এই শ্রমিকদের মজুরি ছাড়া কেউ কিন্তু ঈদ করতে পারবেন না, আপনারা কিন্তু শান্তিতে কেউ ঈদ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই যে গার্মেন্টস শিল্পে 2 দিন পরে মজুরি নিয়ে বেতন ভাতা নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা সামাল দেওয়ার জন্য একটা জরুরি ভিত্তিতে একটা আপৎকালীন তহবিল আপনারা গঠন করুন, মালিকদেরকে বাধ্য করুন যাতে হচ্ছে এই ধরনের পরিস্থিতি হলে দ্রুত সেটা সমাধান করে।